আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রথম দফার ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই প্রচার জমে উঠেছে। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী আজ উত্তরপ্রদেশের সাহারানপুরে এক জনসভায় ভাষণ দেবেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে গতকাল রাজস্থানের চিতোরগড়ে এক জনসভায় কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের তীব্র সমালোচনা করেন। জম্মু কাশ্মীরে আজ লোকসভা ভোটের দ্বিতীয় পর্যায়ের জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। রিজার্ভ ব্যাংক এবারেও রেপো রেট অপরিবর্তিত রেখেছে। জাতীয় আয় বৃদ্ধির প্রকৃত হার 7% থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আরবিআই। রাষ্ট্রসংঘ মানবাধিকার পরিষদ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি সম্বলিত এক প্রস্তাব গ্রহণ করেছে। দেশের বিভিন্ন অংশে আজও তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রচার জমে উঠেছে। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে উত্তরপ্রদেশের সাহারানপুরে এক জনসভায় ভাষণ দেবেন। বিকেলে তিনি রাজস্থানের আজমেরে আরেকটি সভায় ভাষণ দেবেন। এছাড়াও গাজিয়াবাদে একটি রোড শোতে যোগ দেবার কথা রয়েছে তাঁর। শ্রী মোদী গতকাল দুপুরে রাজস্থানের শেখাওয়াতি অঞ্চলের চুরুতে দলীয় প্রার্থীদের সমর্থনে এক জনসভায় ভাষণ দেবার সময় বলেন যে আজ পুরো দেশ একটি উন্নত ভারত তৈরির সংকল্প নিয়ে কাজ করছে। ছত্তিশগড়ের রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা কংগ্রেসের ডক্টর চরণ দাস মহন্ত 2রা এপ্রিল রাজনান্দগাঁওয়ে এক জনসভায় প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় নির্বাচন কমিশন এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে। এরপর ডক্টর মহন্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি গত সন্ধ্যায় এক বৈঠক অনুষ্ঠিত হয়। নতুন দিল্লিতে অনুষ্ঠিত ওই বৈঠকে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল, সোনিয়া গান্ধী ছাড়াও ঊর্ধ্বতন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ আজ এনডিএ জোটের প্রার্থী রাজীব চন্দ্রশেখরের সমর্থনে কেরালা তিরুবনন্তপুরমে প্রচারাভিযানে অংশ নেবেন। এরপর একটি রোড শোতেও তিনি যোগ দেবেন। অন্যদিকে গতকাল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে রাজস্থানের চিতোরগড়ে এক জনসভায় কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন তার দল ব্রিটিশ শক্তির বিরুদ্ধে লড়াই করে দেশের স্বাধীনতা এনেছে, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, সংবিধান রচনা করেছে। ত্রিপুরায় আসন্ন লোকসভা নির্বাচনে বিভিন্ন দলের প্রার্থীদের প্রচার জোরদার হয়েছে। রাজ্যের 2টি আসন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে আগামী 19 এপ্রিল এবং পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনে আগামী 26 এপ্রিল ভোট নেওয়া হবে। বিজেপি প্রার্থীদের হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যের বিভিন্ন অংশে প্রচারে ব্যস্ত রয়েছেন। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য দলীয় প্রার্থীদের হয়ে প্রচার চালাচ্ছেন। অন্যদিকে সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ইন্ডি জোটের প্রার্থীদের হয়ে প্রচার করছেন। বিহারের প্রাক্তন মন্ত্রী মুকেশ সাহানির নেতৃত্বাধীন বিকাশশীল ইনসান পার্টি ভিআইপি আনুষ্ঠানিকভাবে বিরোধীদের মহাজোটে যোগ দিয়েছে। প্রবীণ আরজেডি নেতা তেজস্বী যাদব জানিয়েছেন তাঁর দল তাদের 26টি আসন থেকে 3টি গোপালগঞ্জ, ঝাঝারপুর ও পূর্বী চম্পারণ আসন ভিআইপিকে ছেড়ে দেবে। জম্মু কাশ্মীরে লোকসভা ভোটের দ্বিতীয় পর্যায়ের জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হবে। এই দফায় পশ্চিমবঙ্গের 3টি সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 88টি আসনে ভোট নেওয়া হবে 26 এপ্রিল। আউটার মণিপুর লোকসভা কেন্দ্র ওই দিন ভোট গ্রহণ। বাকি আসনগুলিতে গতকাল মনোনয়নপত্র পরীক্ষা করা হয়। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য জমা করা মনোনয়নপত্রগুলি পরীক্ষা করার পর বিহারে 55 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে গৃহীত হয়েছে। এই দফায় কিষানগঞ্জ, পূর্ণিয়া, কাটিহার, ভাগলপুর এবং বাঁকা লোকসভা আসনের জন্য 86 জন প্রার্থীর মনোনয়নপত্র পরীক্ষা করে দেখা হয়। কেরালায় 204 জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে গৃহীত হয়েছে। বাতিল হয়েছে 86 জনের প্রার্থীপদ। পশ্চিমবঙ্গে প্রথম পর্যায়ের ভোটে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন নিয়ে আজ এক বৈঠক বসতে চলেছে। রাজ্যের জন্য নিযুক্ত বিশেষ সাধারণ পর্যবেক্ষক আলোক সিনহা এবং পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মার উপস্থিতিতে বেলা 12টায় কলকাতার বিএসএফ গেস্ট হাউসে এই বৈঠক হওয়ার কথা। মণিপুরের সবকটি জেলায় আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ইভিএম এবং ভিভিপ্যাট মেশিনে ভোট প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করার কাজ শুরু হয়েছে। মণিপুরের মুখ্য নির্বাচন আধিকারিক প্রদীপ কুমার ঝা একথা জানিয়েছেন। 15 লক্ষ ইভিএম এর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে হোয়াটসঅ্যাপের মতো সামাজিক মাধ্যমে যে সমস্ত মেসেজ আদান প্রদান হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে কমিশনের তরফে বলা হয়েছে সবকটি ইভিএমই ঠিকঠাক রয়েছে। সুপ্রিম কোর্টও ইভিএম এর হদিশ না মেলা সংক্রান্ত আবেদন খারিজ করে দিয়েছে।
রিজার্ভ ব্যাংক এবারও রেপো রেট অপরিবর্তিত রাখল। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস মুদ্রানীতি সংক্রান্ত বৈঠক শেষে এক বিবৃতিতে জানিয়েছেন, বাণিজ্যিক ব্যাংকগুলিকে দেওয়া ঋণের ওপর সুদের হার রেপো রেট 6.5%ই থাকছে। এই নিয়ে টানা 7 বার রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই। চলতি অর্থবর্ষে জাতীয় আয় বৃদ্ধির প্রকৃত হার 7% থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আরবিআই গভর্নর। গ্রাহকরা শীঘ্রই ইউপিআই ব্যবহার করে ক্যাশ ডিপোজিট মেশিনের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, এই ব্যবস্থা চালু হলে তা গ্রাহকদের জন্য যেমন সুবিধাজনক হবে, ব্যাংকগুলিতে নগদ লেনদেনের ক্ষেত্রেও আরো দক্ষতা বাড়বে। দিল্লি আবগারি নীতি মামলায় দিল্লির একটি আদালত জেলবন্দী ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কে কবিতাকে জিজ্ঞাসাবাদ ও বয়ান রেকর্ড করতে সিবিআইকে অনুমতি দিয়েছে। ইডির হাতে গ্রেফতার কবিতা এখন তিহার জেলে। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই জাতীয় শিক্ষানীতির সঙ্গে সঙ্গতি রেখে মূল্যায়ন ব্যবস্থায় পরিবর্তন এনেছে। এই পদ্ধতিতে প্রশ্ন হবে আরো বেশি দক্ষতা ভিত্তিক, ধরাবাঁধা উত্তরের প্রশ্ন থাকবে কম। সংশোধিত নীতি নির্দেশিকা অনুযায়ী একাদশ ও দ্বাদশ শ্রেণীতে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স এমসিকিউ এর পাশাপাশি পড়ুয়াদের বিশ্লেষণী ক্ষমতা পরখ করার প্রশ্নের হার 40% থেকে বাড়িয়ে করা হয়েছে 50%। গ্রীষ্মকালে বিদ্যুতের চাহিদা পূরণে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। কেন্দ্রীয় বিদ্যুৎ এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানি মন্ত্রী আর কে সিং এর জন্য এক বৈঠক করেন। বৈঠকে বলা হয়েছে, গ্রীষ্মের মৌসুমে এমন কোনো পরিস্থিতি যাতে না হয় যেখানে একটি রাজ্যে বিদ্যুতের ঘাটতি দেখা দেবে অথচ অন্য কোনো রাজ্যে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন হবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। রাষ্ট্রসংঘ মানবাধিকার পরিষদ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি দাবি সম্বলিত এক প্রস্তাব গ্রহণ করেছে। ওই প্রস্তাবে ইসরায়েলকে অস্ত্র সংবরণ করতেও বলা হয়েছে। গাজা ভূখণ্ডে যুদ্ধের কারণে সম্ভাব্য অপরাধ এবং মানবতা লঙ্ঘনের দায়ভার ইসরায়েলের উপরই বর্তাবে। 28টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়, 6টি দেশ বিপক্ষে ভোট দেয়। ভারত সহ 13টি দেশ ভোটদানে বিরত থাকে। প্রস্তাবে মানবাধিকার লঙ্ঘন, আন্তর্জাতিক মানবাধিকার আইন না মানার বিষয়গুলিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এর আগে মার্কিন চাপে নতি স্বীকার করে ইসরায়েল গাজায় খাদ্য সরবরাহের জন্য একটি করিডোরের ব্যবস্থা করে। তবে ভারত প্যালেস্টাইনের জনগণের অধিকার রক্ষা সংক্রান্ত রাষ্ট্রসংঘের আরেকটি প্রস্তাবে সমর্থন জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া সহ বিভিন্ন অঞ্চলে গতকাল সকালে ভূকম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 4.8। ভূমিকম্পের কেন্দ্রস্থল নিউ ইয়র্ক থেকে 50 মাইল দূরে নিউ জার্সির লেবাননে। প্রাথমিকভাবে ভূমিকম্পে সেরকম কোনো ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। গতকাল সকাল 10:23 ভূমিকম্পের পর আরো 6 বার মৃদু কম্পন অনুভূত হয়েছে। দ্বিপাক্ষিক ব্যবস্থার আওতায় ভারত 2024-25 সালের জন্য মালদ্বীপে প্রয়োজনীয় পণ্যগুলির সর্বোচ্চ রফতানির কোটা অনুমোদন করেছে। মালদ্বীপে ভারতীয় হাইকমিশন এক বিবৃতিতে জানিয়েছে, মালদ্বীপ সরকারের অনুরোধে ভারত নির্দিষ্ট পরিমাণে প্রয়োজনীয় পণ্য রফতানির অনুমতি দিয়েছে, পাশাপাশি বেড়েছে কোটাও। 2024 সংসদীয় নির্বাচনে মুইজ্জ সরকার দেশের সম্পদের অপব্যবহার করছে বলে সে দেশের দুর্নীতিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি মালদ্বীপ অভিযোগ করেছে। পবিত্র ঈদ উল ফিতর ও পয়লা বৈশাখ উপলক্ষে আগামী সোমবার 8 এপ্রিল থেকে মাহাদীপুর সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য বন্ধ থাকবে। তবে স্থলবন্দর দিয়ে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। ভারতের আবহাওয়া দপ্তর আজ পূর্বাঞ্চল ও উপদ্বীপীয় ভারতের কিছু অংশে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। ওড়িশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র সহ বিভিন্ন জায়গায় এই তাপপ্রবাহ চলতে থাকবে। এদিকে চলতি মাসের 9 তারিখ পর্যন্ত উত্তর পূর্ব ভারতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, সিকিম এবং পশ্চিমবঙ্গে আগামী 7 দিন বজ্রবিদ্যুৎ, বজ্রপাত এবং ঘন্টায় 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল আইপিএল এর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ 6 উইকেটে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছে। হায়দ্রাবাদ টসে জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠায়। চেন্নাই নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 165 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে হায়দ্রাবাদ 18 ওভার 1 বলে 4 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। আজ জয়পুরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সন্ধ্যে 7:30 রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে।
দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্টস পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে বিকেল 5টায়। মোহনবাগান 19 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে লীগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গুয়াহাটিতে অন্য ম্যাচে সন্ধে 7:30টায় নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কেরালা ব্লাস্টার্সের মোকাবিলা করবে। গোয়ার ফতোদ্দা স্টেডিয়ামে গত সন্ধ্যায় আইএসএল ফুটবলের ম্যাচে এফসি গোয়া 4-0 গোলে হায়দ্রাবাদ এফসিকে পরাজিত করেছে। শেষে বিশেষ খবর আরো একবার। প্রথম দফার ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রচার অভিযান জমে উঠেছে। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী আজ উত্তরপ্রদেশের সারানপুরে এক জনসভায় ভাষণ দেবেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে গতকাল রাজস্থানের চিতোরগড়ে এক জনসভায় কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের তীব্র সমালোচনা করেন। খবর শেষ হলো।